এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন একজন লেজেন্ড, একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একজন এমন প্লেয়ার যিনি কঠোর পরিশ্রমে, সাধনায়, নিজের সাহসে সারা পৃথিবীতে দেশের নাম উজ্জ্বল করেছেন। এক্সেপশনাল, ম্যাগনিফিসেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেরি কম। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, न वो समझ सके न हम। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके न हम। थैंक यू। আসুন। ভেবেছিলাম আপকি আদালতে কোনো বক্সারের আগমন হবে, কোনো সিঙ্গারের আগমন হবে ধারণা ছিল না। আপকি আদালতে আজ আমাদের জাজও খুবই স্পেশাল, খুবই সাহসী, পরাক্রমশালী। ৩৭ বছর ইন্ডিয়ান আর্মিতে থেকে উনি ভারতের সেবা করেছেন। প্লিজ ওয়েলকাম রিটায়ার্ড মেজর জেনারেল অরবিন্দ ভাটিয়া। এবার মোকদ্দমা শুরু করা হোক। মেরি কম, আমি আপনাকে প্রশ্ন শুরু করার আগে একটা কমিটমেন্ট চাইবো আপনার থেকে। যদি হ্যাঁ। উল্টো কোনো প্রশ্ন করি, আপনি পাঞ্চ মারতে আসবেন না তো? সত্যি কথা বলতে আমি বক্সিংকে ভয় পাই না স্যার, আপকি আদালতকে ভয় পাই। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই মোকদ্দমা। প্রথম অভিযোগ বক্সার মেরি কমের ওপর। আপকি আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হচ্ছেন ভীষণ রকম দুষ্ট। আমি কেন বলছিলাম যে আপনাকে ভয় লাগে, কারণ আমি আপনার ছোটবেলার অনেক ঘটনা পড়েছি। আচ্ছা, আর আপনি আপনার ভাইকে এমন কিক মেরেছিলেন যে ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। এত আমি নটি ছিলাম, দুষ্টু ছিলাম। সেই ছোট থেকেই ভগবান হয়তো আ আমাকে এভাবেই জন্ম দিয়েছেন, কোনো উদ্দেশ্য নিয়ে। আমি আসলে সেই সময় ঠিক জানতাম না। সব বাচ্চারাই তো খেলাধুলো করতে পছন্দ করে। আর যে স্পেশাল আমাদের গ্রাম আছে, যে মেয়েদের এবং মেয়েদের খেলাধুলা বেশি পছন্দ করত না। আর আমার তো বেশি এনার্জি ছিল এবং অন্য ইন্টারেস্ট ছিল। কোনো মেয়েদের জিনিস আমার পছন্দ ছিল না। আর যা কিছু ছেলেদের জিনিস, সে কাপড় থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, তাতেই ওদের সঙ্গে টক্কর দিতাম, চ্যালেঞ্জ করতাম। তো ওরা কখনো, কখনো আমাকে রাগিয়ে দিত। আমাকে নিয়ে কিছু বলে দিত। তো আমি ওদের একদম, সে ভাই হলেও। সে ভাই হোক অথবা যে কেউ হোক, কাউকেই আমি ছাড়তাম এটা কি না। সত্যি যে আপনি এতটাই গুলি লড়তাম। খেলতেন ছেলেদের সাথে? হ্যাঁ। এই এইভাবেই তো আমার জীবন শুরু হয়েছিল। সকাল আ সকাল ৬টা থেকে আ মানে সন্ধে ৬টা পর্যন্ত পুরো দিন গুলিই গুলি। তো একদিন আমি খেলছি, গুলিটা এরম ধরছি, এভাবে ধরে এমন মারি, কেউ আমাকে আমাকে হারাতেই পারেনি।
আর সেটাই তো ওদের দুঃখ ছিল, ছেলেদের না, বুঝেছেন? ছোটবেলা থেকে এত মার্বেল এত দূর, দূর থেকে আমি মারতাম না। পাশের গুলো তো এমনিতেই এত কঠিন নয়। নিশানা তো কোনো ব্যাপারই নয়। দূরের গুলো তো এভাবে চোখ একটা এভাবে বন্ধ করে এমন মারতাম না, ফের এটাই আমার টার্গেট। এটাই ছিল। কেউ হারাতে পারত না। আপনি খুব গাছেও চড়তেন হ্যাঁ। আর সাপও ধরতেন। রাজাত স্যার, আপনি তো আমার সব ফাঁস করে দিচ্ছেন। আমি গাছেও উঠতাম, সাপও হাতে ধরে নিতাম। ছোটবেলা থেকেই আমার এটা সাপ আ আ আমাদের অ্যাটাক করত। তো সেজন্য মারতে হতো, নিজের জীবন বাঁচানোর জন্য আরকি। আর একদিন তো রাতে আমি আ রাতে চার্চ গিয়েছিলাম। আর ফেরার সময় পথে আমি দেখি বিরাট একটা সাপ এভাবে ক্রস করছে। এত ভয় লেগেছিল যে আমার তো তখন থেকেই খুব সাপকে সাপ ভয় ভয় পেয়েছিল লাগতো। নাকি আপনি ভয়? সাপ আমাকে ভয় পায় না। আমি সাপকে ভয় পেতাম। এমনই জীবন। ব্যাস। ছোট থেকেই এত নটি ছিলাম। এখন তো অনেক বুঝদার হয়েছি। আর এখন তো আগের থেকে অনেক কাম হয়ে গেছি। না, না, এখন আপনি খুবই দুষ্টুমি করেন। আমি শুনেছি যে ভোডকার পুরো বোতল খেয়ে নিয়েছিলেন আপনি। এটা তো মিথ্যে কথা। এটা তো সত্যি একদম বাজে কথা। এটা তো আমি কিছুতেই মানতে পারব না। এটা কি সত্যি নয় যে আপনি ভোডকাকে জল ভেবে খেয়ে নিয়েছিলেন? হে ভগবান! অ্যাকচুয়ালি আমি শিলংয়ে একটা আ ইভেন্টে ম্যারাথন ইভেন্টে গিয়েছিলাম। ট্রেনিং করে আমি আ আ রুমে ফিরে আসি। আর আমার তখন খুব তেষ্টা পেয়েছিল। তো একটা বোতল ছিল যেটা একটা আ যেটা যেটা আ উম কি বলবো? ওই কোটেড কিছু থাকে না? ভোডকা? একটা বোতল ছিল, এমনি ভিজিবল ছিল না। আ আমরা যেটা ট্রান্সপারেন্ট হয়। ট্রান্স জলের মতো দেখতে হয়। না সেরকম নয়। একটা বোতল ছিল, হোটেলেও এভাবেই রাখা ছিল। কপারের হ্যাঁ, বটল। হ্যাঁ। হ্যাঁ। তো তাতে আমি ওটাই বোধহয় মনে হয়েছিল জল আছে। মানে আমি তাই ভেবেছিলাম। মোস্টলি ওই বোতলে জল রেখে সকালে খেলে আমাদের হেলথের কিছু ভালো হয় বলে না? হুম। ঠিক না ভুল আমি জানি না। হ্যাঁ, তো সেজন্য আমি ওই বোতল দেখি। আসলে আমি পড়ে দেখিনি। আর আমি হঠাৎ করে ওটা খুললাম। বোধহয় আমি এমন মুখ বোতলে ছোঁয়ালে আমি স্মেল পেতাম। বুঝতে পেরে যেতাম। কিন্তু আমি কিন্তু আমি তাড়াতাড়িতে এভাবে খুলে এভাবেই মুখে ঢালি। এরমভাবে ঢাললাম, অর্ধেক তো চলেই গেল। আর হঠাৎ আমার সেকেন্ডে ২ সেকেন্ড ৩ সেকেন্ডে আমার মাথা ঘুরতে থাকে। আমি আমি আমার যে পিএ ছিল তাকে ফোন করি। কিছু একটা হয়েছে। আমাকে প্রাইজও দিতে ডাকবে। ডিস্ট্রিবিউশন হওয়ার কথা। আমার যদি শুয়ে পড়ি না, আমায় ডেকে দিও। ওই আমার ওখানেই মানে রুমের বাইরে নক করে দিও। আমার কিছু হয়ে গেছে। আমি উঠতে পারবো কি পারবো না ঠিক বুঝতে পারছি না। তাই ওই বোতল ছিল না, তাতে জল আছে ভেবে আমি খেয়ে নিয়েছি। কিন্তু ওতে জল ছিল না, ভোদকা ছিল। আরে বাপরে! স্যার আমি কি করব এই সময় আমারও জানিই না, দেখিইনি। তাহলে আমি ভোদকা যেটা আছে বললাম যে সেটাই সত্যি হলো না? সত্যি তো ছিল। হে আরো একটা ভগবান! দুষ্টুমি আপনার রিসেন্টলি বলছি। হ্যাঁ। আপনি এত জোরে গাড়ি চালিয়েছিলেন যে পুলিশের গাড়ি আপনার পেছনে, পেছনে। কোথা থেকে, কোথা থেকে? কে, কে বলেছে আপনাকে? আচ্ছা। হুম। আমি জীবনে ড্রাইভিং শিখিনি। ডাইরেক্ট আমি মণিপুরেও আমার কাছে আ ২-৩ টে লাক্সারি কার নয়, তবুও ১ টা ২ টো কার আছে। তো
তো কখনো ছুঁয়েও দেখিনি। দিল্লিতে যখন আমি মেম্বার অফ পার্লামেন্ট হই, আমরা বাংলোতে ছিলাম। তখন তো কখনো, কখনো আ হয়তো ড্রাইভার আসেনি। কি করব? আর কিভাবে যাব? কিছু বুঝতে পারতাম না। চলো ট্রাই করে নিই, এটা তো অটোমেটিক গাড়ি। মানে অত ডিফিকাল্ট ও হবে না। আ অ্যাক্সেলেরেটর মারবো আর এটা ঘোরাতে হবে, এই তো করার। তখনই আমি স্টার্ট করি আর চালাই। দিল্লির ট্রাফিকের মধ্যে চালাতে থাকি। সেটাই আমার আ আ আ ট্রেনিং হয়ে যায়। আর একদিন তো কি ঘটেছিল একটা ইনসিডেন্ট বলছি। একদিন তো আমি ওই ট্রেনিং যাওয়ার সময় আসলে কিছুই হয়নি। আসার সময় রেড লাইট ছিল। আমি দাঁড়াই। তারপর পেছন থেকে একটা ভ্যান এমন জোরে, আরে আমার কোনো দোষই নেই। দোষটা তো পুরো ওরই। বাইরে এসো দাদা। কাম আউট, কাম আউট। একবার বেরিয়ে এসো কথা বলবো। কার দোষ এটা? রেড লাইট দেখোনি? ম্যাম এটা আপনারই দোষ। এরম করে আঙুল দেখিয়ে, দেখিয়ে আমার দিকে পয়েন্ট করে। তারপর হঠাৎ গ্রিন সিগন্যাল চালু হয়। আর আর পালানোর চেষ্টা করে লোকটা। স্কুল ছুটির সময় এত ভিড়েতে পালাতেই পারছে না লোকটা। আমাকে এইভাবে পয়েন্ট করেছিল, "ম্যাডাম আপনার ভুল, আপনার দোষ, আপনার দোষ" বলে। আমি তো গাড়ি থামিয়েই দিয়েছিলাম। রেড লাইটের কারণে আপনি পেছন থেকে মেরেছেন আমায়। আমার দোষ কি করে? কি করে হতে পারে? এরকমই বারবার বলছিল। তারপর আমি একটা একবার আমি হাতই উঠিয়ে দিলাম। ওই রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমার দোষ নেই, তাও বারবার আমারই দোষ বলছিল ওই লোকটা। তাই আমি এভাবে একটা পাঞ্চ মারি। তো ভুল করে আমার একটু নোক লেগে এভাবে স্ক্র্যাচ এসে গিয়েছিল। এত ব্লিডিং হচ্ছিল না, মরে গেছি, মরে গেছি এমনভাবে অ্যাক্টিং করছিল সেই লোকটা। আর তারপরে একটা সিকিউরিটি গার্ড আসে, "ম্যাডাম কি হয়েছে, কি হয়েছে?" আমি ওকে সব বললাম। তো বলল, "পুলিশের কাছে চলো।" তো পুলিশ স্টেশনে বলে, "কে জানো এই ম্যাডাম? চেনো এই ম্যাডামকে? বেশি মারেনি। আপনার ভাগ্য ভালো। নাহলে সব ভেঙে দিত।" এমন বলে। ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই মেডেল আছে, ওই মেডেল আছে। দেশের গর্ব এসব বলতে থাকে। তখন ও চুপ করে যায়। নিজের দোষ মেনে নেয়। আগে নিজের দোষ মানছিলই না। তো এটাই আমার বলার যে আমরা নর্থ ইস্টের তো কখনো, কখনো তার জন্য we are suffering so much. আপনার তো নাম অন্য কিছু ছিল, খুব লম্বা একটা নাম, আপনি পরে চেঞ্জ করে নিয়েছেন। হুম। আর আপনার বাবাকে বলেনওনি যে আপনি নাম চেঞ্জ করে নিয়েছেন? অ্যাকচুয়ালি আমার নাম চুং নেই জাং, যেটা খুব মিনিংফুল। বুঝলেন? এই চুং মানে টপ। ট্রান্সলেট যদি করেন না আমাদের মাদার টাং এ আমাদের ডায়ালেক্টে আমার নাম রেখেছিলেন আমার দিদিমা। আর চুং মানে টপ, নিয়ে মানে রিচ, জাং মানে ফাস্টেস্ট। বলুন? খুব লম্বা ছিল। আমি শর্ট বানাই। এমসি, এমসি বানাই। আর মেরি মানে মিনস আমি খ্রিশ্চান। আর এটা ইজিলি টু প্রনাউন্স হবে, রিকগনাইজ ও হবে। তো এই ভেবেই আমি নিজেই নিজের নাম রাখি। তো এমসি, মেরি কম। ভালো হয়েছে যে আপনি সহজ নাম রেখেছেন, না হলে বারবার আপনার নাম বলতে আমারও খুবই সমস্যা হতো। জনতার মধ্যে থেকে হ্যাঁ। যদি কেউ প্রশ্ন করতে চান? নর্থ ইস্টের লোকেদের বারবার মোমো, চাইনিজ না হলে চিংকি বলে ডাকা হয়। এটা কি হ্যাঁ। আপনিও ফেস করেছেন? আমিও ফেস করেছি শুরুতে। Obviously, my face must be look like Chinese or Philippines or Thailand or maybe, Asian look, maybe. But my heart and my soul is Indian. I respect all the religions. I respect all the religions and I never, you know, like আমি রিলিজিয়নের বিষয়ে কখনো ভুল কিছু বলতে পারি না।
উই আর হিউম্যান। একে অন্যকে ভালো না বাসলে, একে অন্যকে রেসপেক্ট না করলে, একে অন্যকে সাপোর্ট না করলে, একে অন্যের সঙ্গে ইউনিটি না থাকলে কিভাবে আমরা ইন্ডিয়ানরা এগিয়ে যাব? একটা কথা আপনাকে বলতে চাই মেরি, বলুন। 6 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার যে ফেসটা সেটা ইন্ডিয়ার ফেস, মানে ইন্ডিয়ান ফেস। থ্যাংক ইউ। আর যত আমাদের ভাই বোনরা যারা নর্থ ইস্ট থেকে আসে তারা আপনাকে আইডল মনে করে, পুরো দেশ আপনাকে আইডল মনে করে। এই যে আপনি কাজটা করেছেন সেটা পুরো দেশকে এক করার কাজ, খুব বড় কন্ট্রিবিউশন আপনার, সেটা বলতেই হচ্ছে। কিন্তু আপনার হ্যাঁ, পড়াশোনা মানে একদম ভালো লাগতো না। পড়ার সময় শুধু ঘুম এসে যেত, কি করব? বই এমন এলেই আমার চোখেও এমনিতেই শুতে অ্যা শুতে ইচ্ছে করত। তো কমপক্ষে আমি পড়াশোনা না করলেও কিন্তু বক্সিং তো ভালো করি। তালি বাজাও, বাজাও। কিন্তু এটা বলুন যে আপনার বাবা তো চাইতেন না যে আপনি বক্সার হন। হ্যাঁ, আপনার বাবা বলতেন তো যে এত বক্সিং করলে মুখে কাটাকুটির দাগ হয়ে যাবে, বিয়ে কিভাবে দেব? সেটাই তো না। সেই জন্যই বলছি স্যার। অ্যাকচুয়ালি আমি কিচ্ছু বলিনি আমার প্যারেন্টসদের। বললে পরে ক্যারিয়ারে সমস্যা হবে। বক্সিংয়ে যদি আপনি প্রশ্ন করেন তো এতে তো নাক ফাটিয়ে আ রক্ত বের করে দেয়। আরে ভয় দেখায়। জানি না আমাকেও এটাই বলা হয়। আমিও শুরুতে একটু ভয় পেতাম। আরে কিভাবে কেউ হ্যাঁ, নাক ফাটাবে আ আ আ জবরদস্তি? হ্যাঁ? যখন আপনি তো আমি তার মুখ ফাটিয়ে দেন। নাক, মুখ সাথে একটা ফুঁক মারবো ব্যাস খতম। তো যদি কখনো চোট লাগতো, আমি ভাবতাম যে আমার জন্য টাকা খরচ কে করবে? কারণ এত আমাদের যে ঘর মানে ফ্যামিলি যেটা খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আমার মা-বাবা প্রতিদিন রোজগার করে ঘরে টাকা এনেছে। তাই একদিন কাজ না করলে টাকাও নেই। তো আমরা আ এভাবে জীবন কাটিয়েছি। খুব ভালোও লেগেছে, এত স্ট্রাগল করেছি। এটা খুবই ইন্সপায়ার করবে মানুষকে, যারা বস্তিতে থাকে, যারা গরিব তারাও এটা বুঝতে পারবে। যদি চেষ্টা করে, পরিশ্রম করে তাহলে মেরি কমের মতো বড় হওয়া যায়। অবশ্যই, অবশ্যই। যতক্ষণ সাহস না হারাবেন, ততক্ষণ সামনে যে ডিফিকাল্টি থাকুক, তার মুখোমুখি হওয়া যায়। তো আমার এটা ছিল আমার উইল পাওয়ার। এটা কারোর কাছে আছে না নেই আমি জানি না। কিন্তু ভগবান আমাকে উইল পাওয়ার খুব দিয়েছেন। যেটা ডাবল লেভেল, ট্রিপল লেভেলে আমায় নিয়ে গেছে। আর আর মেন্টালি এ মেন্টাল এটাই দুটো। এটা স্ট্রং আর এটা স্ট্রং। এটা হলে পরে কোনো কিছুই আপনাকে আর হারাতে পারবে না। মানুষ এত সোশ্যাল মিডিয়াতে কি না করে থাকে। তো এখন তো প্রাইম মিনিস্টারকেও কেউ ছাড়ে না। কে ছেড়ে দিচ্ছে? তো আপনি বলতে চাইছেন নেগেটিভ কথা মানুষ যেটা বলে তার পরোয়া করতে নেই। মেন্টালি স্ট্রং থাকতে হবে আর নিজের কাজ হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। নিজের ফোকাস। একটা ফোকাস থাকা উচিত। যতক্ষণ আপনি আ অ্যাচিভ না করবেন, অ্যাচিভ করার পর, প্রুভ করার আর পর ততক্ষণ বাবাকেও বলা না। উচিত নয়। পরে তো জানতেই পেরেছিল। ধরেছিল আমায়। লুকাতে পারিনি। কারণ ১ বছরের ভেতরেই সব আমার হাতে এসে গিয়েছিল। মেডেল। Within 6 months within 6 months, I become a state champion, and within 8 months, I became a national champion. And within 1 year,
I won a world silver medal. মেরি কম, আপনার যে স্টোরি সেটা এত ইন্সপায়ারিং, সব রকমের ডিফিকাল্টিস ছিল, হ্যাঁ, মণিপুর, দারিদ্রতা, কিন্তু আপনার সাহস এবং আপনার মেন্টাল স্ট্রেংথ আপনাকে এত দূর নিয়ে এসেছে। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকে আদালতে মেরি কমের বিরুদ্ধে সওয়াল জবাবের আরো এক পর্ব। এক ওয়ান পাঞ্চও মারতে পারে না। এরম মারো, ওরম মারো, এখানে মারো, ওরম করো। আমাকে শেখাতে এসছো? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি লেজেন্ড মেরি কমকে। আপকে আদালতে পরের পর্ব। আপকি আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবার সাথেই লড়াই শুরু করে দেন। মেরি কম, দেখুন, স্পোর্টস জগতের সব মানুষ এটা দেখেছে যে আপনি হার সহ্য করতে পারেন না। ঠিক বলেছেন। হার পছন্দ নয়, শুধু জিততেই চাই। আমার হারাটা সত্যি পছন্দ নয়, কারণ আমার আমার পরিশ্রম, হাউ মাচ আই গিভ, হাউ মাচ আই পেড, অন্য অ্যাথলেটদের সঙ্গে কম্পেয়ার করব না। আমার যে ট্রেনিং সিস্টেম আর এনার্জি লেভেল আছে, ট্রেনিং আওয়ার্স আছে, এক্সট্রা ট্রেনিং করি, আর তাই আমার হারতে পছন্দ নয়। দেখুন, টোকিওর অলিম্পিক ফাইটে আমার মনে আছে, প্রথমে আপনার মনে হয়েছে যে আপনাকে উইনার ডিক্লেয়ার করা হয়ে গেছে, আপনি জিতে গেছেন, কিন্তু পরে রেফারি বললেন যে না, আপনি হেরে গেছেন। টোকিওর ফাইটে প্রথমে তো কোনো সমস্যাই ছিল না, ইন্ডিয়ান জার্সি পরে আমি জিতেই গেছি, ঠিক আছে। কিন্তু সেকেন্ডটাতে যে ফাইট ছিল, এখন একটা ফাইট শেষ হচ্ছে আর নেক্সট ফাইটে আমি যাচ্ছি, বলুন, ঠিক সেই সময় আমাকে এরম ডিস্টার্ব করছিল কি না আপনি জার্সি পরতে পারবেন না, আর মেন্টালি ফিজিক্যালি ডিস্টার্ব হয়ে যাই, টর্চার লাগছিল। I cannot argue also. I don't have time. Warming তো up আপনি করতে বলছেন হতো। আপনাকে কয়েক সেকেন্ড আগে উনি বলেন যে ইন্ডিয়ার জার্সি পরে আছেন, এটা আপনি চেঞ্জ করুন। হ্যাঁ, তো সেই সময় আমাকে টাইমই নেই হাতে, একটা ফাইটের পরেই আমাকে ফাইট করতে হবে, সেই সময় আমাকে রেডি হতে হবে, আর সেই সময় ওয়ার্মিং আপ করতে হবে, বডি ওয়ার্ম করে এক্সারসাইজ করে একটু। এখন এখন উইদাউট ওয়ার্ম আপ হঠাৎ করে এমনি আমি যেতে পারি না রিংয়ের ভেতরে। আমার খুব দুঃখ হয়েছিল, আমার নিজের ইন্ডিয়ার জার্সি পরতে পারবো না, আর না পরে লড়াই করব, আর ফিল হয় একটা, খুব খারাপ লাগে, খুব দুঃখ হয়। ওরা একটা জার্সি দেয়, সেটাই পরে নামি আর ফাইট করি, আর আমি ২ টো রাউন্ড জিতি আর ১ রাউন্ড হারি। ৩ রাউন্ড লড়তে হয় না? ৩ রাউন্ডের মধ্যে ফার্স্ট রাউন্ডে জিতেছিল, আর সেকেন্ড রাউন্ড আমার ছিল, থার্ড রাউন্ডেও আমি জিতি। তো কে জিতবে? আপনি। তাহলে এটাই বক্সিং এর সিস্টেম, এটাই রুল। আর কিভাবে হারালো আমিও বুঝতে পারলাম না। তো জিতে গেছি ভেবে আমিও ভিক্টরি মানে হাত উঁচু করি, এটাই করি। আর পরে অ্যানাউন্স যেটা করা হয়, উইনার্স অ্যানাউন্স করা হয়, আমি কিচ্ছু শুনিনি, কারণ ক্রাউড এত এনজয় করছিল যে কিছু শুনতে পাইনি। তো ২ রাউন্ড জিতে গেছি, তাই আমি জিতেছি ভেবেছি। পরে রিংয়ের নিচে নামার পর আমি জানতে পারি আপনি তো হেরে গেছেন। তারপরে তো পুরো মন, হৃদয় এত ভেঙে গেল না, কি বলবো? ৩ দিন আমি কিছু খাইনি, জল নিইনি। এত সবকিছু, আমি যে ট্রেনিং নিয়েছি, এত ট্রেনিং, এত ট্রেনিং, ডাবল হার্ড, ট্রিপল হার্ড ট্রেনিং নিয়েছিলাম। কিন্তু জামশেদপুরে আপনার মনে হয় জাজেরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ঠিক নয়, আর আপনি ওদের সঙ্গে লড়াই করতে পৌঁছে যান। আপনি হার মানতেই পারেন না। ওই জামশেদপুরের যে ঘটনাটা ঘটেছিল, আমি আপনাকে বলছি, ন্যাশনালে যে চিফ কোচ আছে, অনুপ কুমার, তাই না? আর যে মেয়েটা আছে পিঙ্কি, হরিয়ানার পিঙ্কি জাংরা, ও আমাদের
শত্রু শত্রু মনে করে। রিংয়ে আমরা শত্রু, রিংয়ে তুমিও জিততে চাও, রিংয়ে আমিও জিততে চাই। ওখানে ভাই ভাইও লড়বে, বোন বোনও লড়বে, ওটা তো রিং না, তাই না? এক ক্যাটাগরিতে থাকলে এমনিতেও লড়তে হবে। কে আগে যাবে, কে জিতবে সে তো তার যার নিজের মতো নিজের দমে খেলবে, যার যা স্মার্ট হয়ে জিততে চায়, তাই না? সেইভাবে আমিও রিংয়ে খেলে জিতে এসেছি। আর কি হয়েছিল, ওদের মাথায় কি ভরা ছিল জানি না, হরিয়ানা, মণিপুর, এই যে দিল্লি, এই পাঞ্জাব আর এই ইউপি, এইভাবে সব শত্রু বানিয়ে দিয়েছিল। এটা কি ধরনের গেম আমি জানি না। গ্রুপ গ্রুপ হয়ে যায় আর আমাদের সাইডলাইন করে দেয়। ঠিক আছে, আমি সত্যি বলছি, অনেক সয়েছি। কিন্তু আমি ট্রেনিং পরিশ্রম করে যাচ্ছি, করে যাচ্ছি, করে যাচ্ছি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমাদের ট্রেনিং দিয়েছে। আরে কোয়ালিফাইডও নয় ওই কোচ। আর কোথা থেকে ভলিবলের কোচ বক্সিং কোচ হয়ে যায়? আরে ভলিবলের কোচ ভলিবল খেলবে, বক্সিং হ্যাঁ। কখনো খেলেইনি। এটা আবার কিরম ব্যাপার? আমি সত্যি বলছি। ও চিফ কোচ হয়ে এসেছিল না বক্সিং এ। যেই চিফ কোচ হয়ে এসেছে বক্সিং এ, তাদের অ্যাচিভমেন্ট দেখুন। ন্যাশনালও পর্যন্ত খেলেনি, আর ন্যাশনাল খেললেও সের পার্টিসিপেন্ট। আর কলেজ ইউনিভার্সিটিতে কিছু খেলে বক্সিং এর ডিপ্লোমা করে নেয়, আর তাতেই নাকি ওরা কোচ হয়ে যায়। এক ওয়ান পাঞ্চও মারতে পারে না। এভাবে মারো, ওভাবে মারো, এটা করো, ওটা করো। আরে তুমি আমাকে শেখাচ্ছ? কিন্তু কি করব? আমি ডিসরেসপেক্ট তো করিনি। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস ম্যাম। নিজের নিজের ইয়েতে নিজের স্ট্র্যাটেজি, নিজের টেকনিক, নিজের স্কিল নিজেই করে নিই। কখনো কখনো মনে হয় আরে কার পাল্লায় পড়ে গেছি। তো ভেতর থেকে ওই আপনার মনে হয় যে একে দিয়ে একখানা পাঞ্চ। কখনো কখনো তো মনে হয়েছিল। কখনো কখনো তো মনে হয়েছিল যে নাক নাক মুখ ভেঙে দেবো একদম। বেশি কথা বলছে। বিইং আ গার্ল, বুঝলেন, একটা মেয়ে হয়ে এটাও আমি প্রুভ করে দেখিয়ে দিয়েছি। আর আর তারপরে বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আবার প্রুভ করেছি, বিয়ে হলেও কিছু শেষ হয়নি মেরি কমের। সেটাই। আর ওটাই প্রুভ করে দিয়েছি। ব্যাক টু ব্যাক। থ্যাংক ইউ। অনেক, অনেক ধন্যবাদ। আর এরপর মা হওয়ার পর, মা হওয়ার পর আবার ব্যাক টু ব্যাক কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাক টু ব্যাক কনসিস্টেন্টলি আমি জিতেছি। আর মা হওয়ার পর আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি। তারপর তারপর অলিম্পিকে গিয়ে আবার ওয়েটের প্রবলেম। তারপর ওই ৪ বার ওখান থেকে আমি মেডেল জিতে এসেছি। হ্যাঁ, গোল্ড জিততে পারিনি। তাতেও আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম। আ আ দেশের জন্য একটা গোল্ড আমিও আনতে চেয়েছিলাম। আর আমার ক্যাটেগরিও ছিল না। তাই তো আমাকে এখন হায়ার ক্যাটেগরিতে খেলে আ কমসে কম মেডেল জিতে তো এসেছি। এদিক থেকে একটা প্রশ্ন শুনে নিতে পারি? একটা ম্যাচ ছিল যাতে ৪ ঘন্টায় ২ কিলো ওজন কম করে ফেলেন। হ্যাঁ, ঠিক। যা ভিনেশ ফোগাটও করতে পারেনি। তো আপনি কি করে করলেন? পোল্যান্ডের কম্পিটিশনে যাই। আমরা রাতে পৌঁছাই। মিডনাইট। আর ১-২ ঘন্টাতেই সকাল হবে। যখন ওই সময় পৌঁছাই আর সকালে আমার ওয়েট, অফিসিয়াল ওয়েট, ওয়েইং মেশিনে এখন ওয়েট দিতে হবে। আর তাও কটায়? 7:30। সেজন্য আমার কাছে টাইম ছিল না, তো কি করব? এট লিস্ট ওরা আমাদের জন্য কনসিডার করেছিল যে ওরা জাস্ট অ্যারাইভ করেছে মিডনাইটে। তো তো ২ ঘন্টা দিয়ে দিই। এইভাবে আমরা ২ ঘন্টার জন্য চান্স পেয়ে গিয়েছিলাম। 7:30 কে শিফট করে 9:30 করে দেয়। বুঝলেন? তো আ আম আমরা ওই পিরিয়ডে কি করব? আমি দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছি। আর আমি ওয়েটের চক্করে যদি ডিসকোয়ালিফাইড হয়ে যাই তো খুব ক্ষতি। আর আমার তো খুব এম্বারাসিং। খেলতে এসেছে আর ওয়েট দিতে পারছি না। কি ভাববে লোকেরা বলুন তো?
আপনারাও ভাববেন, আরে মেরি কম গেছে খেলতে, ওয়েটও দিতে পারছে না। তাই না? এটাই তো ভাববে সবাই। দেশকে দেশের টাকা নষ্ট করেছে, এটাই তো ভাববে না? হ্যাঁ, সত্যি কথা। মিথ্যে, মেরি কম ম্যাম, আপনি ওয়েট বাড়াতে পারেননি। মিথ্যে। এই তো, এটাই আমাদের মাইন্ডসেট। আমরা কি ফেস করেছি সেইসব আপনাদের জানা নেই। ঠিক আছে? কিন্তু আমি তো সেরকম নই। যেমন আ কি কার নাম বলছিলে? দিনেশ! দিনেশ। আমার আ আ আ আ নিজের মুখে বলতে ভালো লাগছিল না। সেইজন্য আমার মুখ দিয়ে আমি সেরকম নই। ঠিক আছে? আমি আলাদা অ্যাথলিট। দেশের অন্য অ্যাথলিটদের মতো নই। আই এম ভেরি ইউনিক। স্থির করেছি তো স্থির করেছি। আমি কমিট করলে নিজেরটাও শুনি না। এমন হলো মেরি কম। তো আমি লাগাতার স্কিপিং রোপ ২ ঘন্টায় ১ কেজি কম করতে পারি। কি হলো কেন? বুঝতেই পারছি না। মাইনাস ডিগ্রি ভাই। আর আমার কিট দিয়েছে স্যার। ওয়ার্ম ক্লথও নেই। অন্যরা তো আ ওয়ার্ম ক্লথ, জ্যাকেট, ওভারকোট কি কিট দিয়েছে। বাপরে! এক্সট্রা। আমাদের তো একটাই, শুধু উইন্ড চিটার দিয়েছে। উইন্ড চিটার তো আরো ঠান্ডা। হ্যাঁ। আর তাতে ভালো কুশনিংও নেই। বডি ওয়ার্মও করতে পারে না। বলুন তখন কি করব আমি? বাইরে যাব? আর পুরো কনকনে এত মাইনাসে এই হাতগুলো আ আ আইস হয়ে যাচ্ছে। তো কিচ্ছু করতে পারিনি। এতটুকু ছোট রুম। তো তার মধ্যেই স্কিপিং। হ্যাঁ, বেচারি ও ও চেষ্টা করছিল। কিন্তু হেরে যায়। সাহস। এটা খুব ভুল। মাত্র আমার ১০০ গ্রাম ওর আরো কম করতে হতো। এই এমন কমেন্ট করা উচিত নয়। কিন্তু লস আমাদেরই না? মেডেল এসেছিল তবুও। বলুন, সিলভার সেটাও। আমাদের হাত থেকে ছিটকে গেল তো। কার? কার ভালো লাগবে? আমি তো করব তো করবই। না পারলে পুরো ছেড়ে দেব। আপনি বলছেন যদি ডিটারমিনেশন থাকে কিছু করার তাহলে করা যায় যে কোনো সিচুয়েশন হলেও। আর কান্ট্রির জন্য মেডেল জেতাটাই সবচেয়ে জরুরি, অন্য ঠিক। কিছু অত ইম্পর্টেন্ট নয়। ঠিক বলেছেন। আমি শুনেছি যে আপনি এখনো ট্রেনিং করেন। তো আপনি রোজ কত ঘন্টা ট্রেনিং করেন? রোজ তো করতে পারি না এখন। মানে মানে বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। আর I put on weight. একটু ওয়েট গেইন করেছি। কিন্তু আমার জন্য এটা কমানো খুব সহজ। আর বেশি সময়ও লাগবে না। একদিনেই এখন সকালে যদি দেখো না ট্রেনিং করব, কিভাবে নিজের ট্রান্সফরমেশন করে যাই। ম্যাম আপনার থেকে ইন্সপায়ার হয়ে আমিও ট্রেনিং করি। ভেরি তো নাইস। আপনি কি আমাকে ২-৩টে ম্যাজিক্যাল পাঞ্চ শেখাবেন? প্লিজ ম্যাম। এরম ড্রেসে? ম্যাম আমি নিশ্চয়ই। গ্লাভসও এনেছি সঙ্গে। তো তুমি গ্লাভস সঙ্গে এনেছো? ইয়েস ম্যাম। ও হো, 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 হো। এসো। স্যার অ্যালাউ করুন। আপনারা এখনো দেখেননি আসল মেরি কমকে, তাই না? Oh. You play boxing how long? How long you have been? 4 years. You play national also? Okay. Very nice. Okay. Great. 1, 2. Okay. 1, 2. Now we'll do shadow boxing. Whatever you want to do.
এখন টচিং করব? টচিং করবে? দুজনের সঙ্গে লড়াই হয় না। একজন অপোনেন্ট থাকে না? শুধুমাত্র একজনের সঙ্গেই লড়তে পারি। তো চলো। ম্যাম আপনি তো দুজনকে Okay. একাই হারিয়ে দেবেন। হ্যাঁ? কিরম এরম মারবো নাকি তাহলে? যা খুশি বলছেন। থ্যাংক ইউ। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে মেরি কমের ওপর অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। আচ্ছা, আমি শুনেছি যে আপনি ফুচকা খেতে খুব ভালোবাসেন। ধরে ফেলে। Sorry. ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেরি কম। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হলেন প্রচন্ড একগুঁয়ে। মেরি, যখন আপনার বিয়ে হয় তখন সবাই আপনাকে বোঝায় যে এখন বক্সিং ছেড়ে দেওয়া উচিত, সংসার সামলানো উচিত, কিন্তু হুম। আপনি দুদিন পরেই ট্রেনিং এর জন্য চলে গিয়েছিলেন সবকিছু ছেড়ে। অ্যাকচুয়ালি যখন আমি বিয়ে করি, বক্সিং ছাড়ার জন্য করিনি। আর আমার ফার্স্ট প্রায়োরিটি তো বিয়ে ছিল না। বক্সিংয়ে ক্যারিয়ার বানাতে হবে। কিন্তু এটা যা সবচেয়ে বেশি আশ্চর্যজনক, যখন আপনি প্রেগনেন্ট ছিলেন, হ্যাঁ, পেটে টুইন্স ছিল, হ্যাঁ। ডাক্তাররা আপনাকে বলেছিল যে সন্তানের প্রাণের ঝুঁকি হতে পারে, কিন্তু আপনি বলেন যে না, বক্সিং আমায় করতেই হবে হুম, হুম। ডেলিভারির পরে। ঠিক। ডাক্তার আমার জন্য সাজেস্ট করেছিলেন যে এট লিস্ট 3 ইয়ার্স বক্সিং থেকে দূরে থাকা খুবই জরুরি। আপনার হেলদি থাকাটা খুবই জরুরি। আর আপনি যদি এই কথাটা না শোনেন, আমাদের কিন্তু কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। কিছু যদি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি হবে না। আমি বললাম, "ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো ডেলিভারি করে দিয়েছি। বাচ্চা এদিকে থাকলো, আমাকে আমার ট্রেনিং করতে হবে।" এইভাবেই। তো স্যার, ট্রেনিংও খুব ভিগারাস সেই সময় করেছেন। এত হাঙ্গার ছিল, আর আমার ইস্যুর কারণে এই আমাকে অপারেট করতে হয়, দাগ হয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি করতে পারিনি। ভেতর থেকে খুবই স্ট্রং ছিলাম। কিন্তু বডি বডি তো পুরো হিল হয়নি, তো করা যায়নি। যা আমার ক্যাপাসিটি ছিল তত স্লোলি পুশ করি। স্লোলি 3 মান্থসে আমি ফিট হয়ে যাই। তো এটাই যে ভেতরে যদি আ আমরা খুব স্ট্রং থাকি, আমাদের ইন্টারেস্ট, মন মন লাগিয়ে, মনোযোগ দিয়ে কিছু করতে হলে মনে হয় সব আপনি ৩ মাসে ফিট হয়ে যান, আর তারপর আপনি ফাইট ওয়ার্ল্ড করলাম। চ্যাম্পিয়নশিপের জন্য লড়তেও পৌঁছে যান। পৌঁছেও যাই আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে যাই। এটা আমাদের দেশে যে কারোর পক্ষে ইমাজিন করা মুশকিল যে প্রেগন্যান্সির পর, ডেলিভারির পর কোনো মেয়ে রিংয়ে চলে যায় আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। ঠিক। যখন আপনি যাচ্ছিলেন ফাইট করতে, তখন মনের ভেতর কি চলছিল? যতদিন আমার আ ভেতরে একটা হাঙ্গার আছে, খিদে আছে, ততদিন আমি লড়ব। আমি কখনোই এটা ভাবিনি যে আমি অলিম্পিকে ইনক্লুড হব, এশিয়ান গেমসে ইনক্লুড হব। চাইতাম, কিন্তু আ অনেক সময় লাগে।
আমার ওয়েট ক্যাটেগরি যদি অলিম্পিকে ইনক্লুড করা হতো, তাহলে তো ২, ৩, ৪ বার অলিম্পিক ইজিলি মেডেল আনতে পারতাম আমার দেশের জন্য। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, অলিম্পিক গেমস এই ৩ টে গেমসে কখনোই আমাদের কোনোই ভ্যালু ছিল না। আর অ্যাকনলেজও তত পাইনি। আর আ আ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্জুন অ্যাওয়ার্ডে অনার করে। না, আমি জানতে চাইছিলাম এটা যে ডেলিভারি হওয়ার পর, হ্যাঁ। ছোট বাচ্চার পর কেউ ভাবতেও পারে না যে রিংয়ে যাবে চ্যাম্পিয়নশিপে। কিন্তু আপনার মনে সেই সময় কি চলছিল? এই ফাইটের জন্য যখন যান, তখন হুম। মনে কেমন অনুভূতি হচ্ছিল? আমি স্রেফ এই ডেলিভারি করে দিয়েছি তো তাড়াতাড়ি ফিরবো। শুধু এটাই আমার মনের ভেতর ছিল। কখন আমি ডেলিভারিটা করে আ তাড়াতাড়ি আ আ রিং এ ব্যাক করব। আর একটা কথা, আ যখন আমি আমার যে টুইনস ছিল, আমি ৩ মাসে আ এ ট্রেনিং বাচ্চারা বাচ্চাদের দেখাশোনো করার সময় দিতে হবে। কারণ আমার সারা জীবন শুধু অ্যাক্টিভ এটাই ছিল। তো তখন আমার ঘরে থাকতে খুব অদ্ভুত লাগতো। যেদিন ওই ম্যাচটা ছিল ফাইনাল হ্যাঁ। চ্যাম্পিয়নশিপের, সেই সময় ভয় লাগছিল যে আমি এমন সিচুয়েশন থেকে এসেছি হয়তো জিততে পারবো না? হ্যাঁ, ভয় ছিল। কারণ আমি যে 100% ট্রেনিং করতে চাইছিলাম, সেটা করতে পারিনি। কখনো স্টিচের জায়গায় ইরিটেশন হতো। কখনো টেনে ধরতো। I feel পেইন শুরু হতো। তো আমার মেক্সিমাম যে ট্রেনিং করা উচিত ছিল, সেটা করতে পারিনি। সেইজন্য কখনো আ আ আমার একটু কনফিডেন্সের অভাব মনে হতো। কিন্তু আমার দিক থেকে বেস্ট খেলেছি এবং আ লাস্ট ওই রেজাল্ট প্রাউড অফ হয়। ইউ। রিয়েলি দিস কান্ট্রি থ্যাংক ইজ ইউ। প্রাউড অফ ইউ। এবার ইয়াং গার্লস কেউ প্রশ্ন করতে পারেন এই যে সমস্ত সাবজেক্টের উপর রিলেটেড। বিয়ের পরে হাসব্যান্ড, ইন-লজ অনেক হাউসহোল্ড ওয়ার্ক থাকে। তো বিয়ের পর আপনি হাসব্যান্ডকে, ইন-লজকে কিভাবে কনভিন্স করেছিলেন যে বক্সিং কন্টিনিউ করতে চান আপনি? যেমন কোনো ফ্যামিলিতে মেয়েদের হ্যাঁ। এই সমস্ত কিছু নিয়ে যে চ্যালেঞ্জ আসে, আসে। সেটা ওরা কিভাবে হ্যান্ডেল করবে? আলাদা চ্যালেঞ্জ থাকবে আর হয়তো আ ইন-লজরা আপনাকে সাপোর্ট করবে ইজিলি, তাই না? কোনো ইন-লজ হতে পারে আপনাদের আ পারমিশন দেবে না। আর আপনাকে ঘৃণা করা শুরু করবে, ওদের বিরুদ্ধে কিছু করেন যদি। তো এই সিচুয়েশনে আ ভগবান নই, তো এতে আমি কি বলবো? আপনাদের যেমনই ইন-লজ থাকুক, I'll pray to God to give good parents and good in-laws and all. প্লাস আপনারা আ ভবিষ্যতেও যাই করতে চান আর অ্যাচিভ করুন। আর ইউনিটি ও ভালোবাসায় থাকুন। উইথ পিস। আরো একটা প্রশ্ন। ম্যাম, ইন্ডিয়াতে জেনারেলি আফটার হ্যাভিং কিডস এটা এক্সপেক্ট করা হয়ে থাকে যে মেয়েটা নিজেই বাচ্চার দেখাশোনা করবে, ওদের হ্যাঁ। টেক কেয়ার করবে। ঠিক। মেয়েরা Correct. চাপে পড়ে নিজেদের ক্যারিয়ারই গিভ আপ করে দেয়। একদম, আমি একদম। আপনার কাছে জানতে চাইছিলাম, হাউ ডিড দে টেক ইট Absolutely. অ্যান্ড হাউ ডিড ইউ টেক ইট? আহ, ওয়ান্স উই গিভ আ বার্থ, ইউ নো, খুব খারাপ সিচুয়েশন ডিল করা আর তার থেকে কিভাবে বেরোতে হবে খুব মুশকিলের। আর নিজেকে কিভাবে স্ট্রং করে আরো এগিয়ে যাওয়া সেটাও খুব একটা ইজি টাস্ক নয়। নিজেকেও কতটা মেন্টালি স্ট্রং হতে হয়, ডাবল, ট্রিপল হতে হয়। আগেই আমি উইল পাওয়ারের কথা বলেছি, তাই না? মেন্টালি স্ট্রং হতে হবে বলেছি না? এই সিচুয়েশনে ডাবল হওয়া উচিত, ট্রিপল হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন। যেমন সব মেয়েদের প্রতি মাসে পিরিয়ডের কারণে ৫-৬ দিন খুব ডাউন ফিল হয়। ব্যাক পেইন, মুড সুইংও হয়ে থাকে। Right. আপনার সঙ্গে কি আপনাকেও কি এসব ফেস করতে হয়েছে? হুম। কখনো আপনার ম্যাচ আছে আর আপনি এই সিচুয়েশনে আছেন, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? গুড কোয়েশ্চেন। এক্সাক্টলি। বিং আ ইউ নো গার্ল, বিং আ ওম্যান, দিস ইজ ন্যাচারাল। ইউ নো, এটা তো ন্যাচারাল। আমাদের পিরিয়ড হওয়া, এটাই তো মানে আমাদের আ আসল আ পরিচয়।
আমরা আ উইমেন, তাই না? তো পিরিয়ডস না হলে আবার সেটাও মেয়েদের জন্য ঠিক না। কি লাভ? হুম। তাই না? এটা সত্যিই না। বলো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ম্যাম, তো হ্যাঁ। এই বডি তো ট্রান্সফর্ম, ছেলেদেরও তো ব্রেস্ট অনেক বড়, বড় হয়। কি হলো? জিম করে বডি বানায় না? কিছু কম নাকি? ওরাও তো মেয়েদের মতোই মনে হচ্ছে। কিন্তু ছেলে ওরা। আর এই সিচুয়েশনে আমি অনেকবার পড়েছি। যতগুলো আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কতবার আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট খেলেছি। তো এটা আমার আ এভরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার পিরিয়ড হয়েছে। আর আমার আমার সবথেকে স্ট্রং পয়েন্ট হলো আ পিরিয়ডের সময় আমার খুব এনার্জি থাকে। আলাদা একটা এনার্জি। তবে সব মেয়েদের সঙ্গে কিন্তু এমন হয় না আমার মনে হয়। অবভিয়াসলি আমার ডিসকমফোর্ট ফিল হয়। এটা হবে না, ওটা হবে না। এই সিচুয়েশনে খুব মুশকিল হয়। আমি বুঝতে পারি অনেক মেয়েদের আমি দেখেছি পিরিয়ডস এর টাইমে ট্রেনিং ছেড়ে দেয়। ২-৩ দিন আসতে পারে না তারা। তো এতে আমার বডিতে কি হয়, হরমোন কতটা আসছে, আপনার বডিতে কতটা হরমোন আসছে আমার জানা নেই। তো আপনাদের পেইন হয়ে থাকবে, আ আনবিয়ারেবল হবে হয়তো, জানি না। ঠিক আছে? তো ইউ হ্যাভ টু নো ইউর বডি। ইফ ইউ আর নট উইলিং টু ডু এনিথিং, ইটস আপ টু ইউ। And if I'm willing to do, it's my body. I know it's willing to do, you know. Even I did never miss. Even during my periods, if there is a big competition, tournaments going on, if I skip them, loss. এত বছর ধরে এত পরিশ্রম আমি করে এসেছি, শেষ হয়ে যাবে না? তো কি করব? কিন্তু এ বিষয়েও আপনার কিছু শিখতে হবে নতুন। Is it? Correct? আপনি বলছেন যে যেকোনো সিচুয়েশনে ঘাবড়ানো উচিত নয়। ঠিক, সবকিছুতেই কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসে। ঠিক বলেছেন। একটা এমন ইনসিডেন্ট আমি দেখেছি, যখন আপনার বাউট হয়, বোধহয় ২০২২ এর কথা। হুম, হুম। সেই ছবি আমি দেখেছি। রিং থেকে আপনাকে কাঁধে করে বাইরে আনতে হয়েছিল। এত চোট পেয়েছিলেন। সেটা আমার কমনওয়েলথ গেমসে ট্রায়াল সিলেকশন ছিল আইজি স্টেডিয়ামে। খুব ইনজুরি হয়, মাইনর নয়। ওটা ভেরি, ভেরি মেজর। যখন আমার আইসিএল, এমসিএল, মেনিসকাস ৩ টেই। তো এতে শুধু আ এমসিএল এর ক্ষেত্রে ৩ মান্থসে ব্যাক করা যায়। আমার তো 1 1/2 ইয়ার লেগেছিল। আর ওতে রিহ্যাবিলিটেশন, এক্সারসাইজ আমি শুরু করি। কিভাবে আমি আ কখনো, কখনো সাহস চলে যায়, হেরে যাই। আমি করতে পারব না। এত পেইনফুল হয়, এমন আনবিয়ারেবল হয় অপারেশনের পরে। বলতে থাকি, "প্লিজ ডক্টর গিভ মি মোর ইনজেকশন।" ঠিক আছে? গি গিভ মি মোর পেইন কিলার। এদিক ওদিক কত ট্যাবলেট খাওয়ায়, আর ড্রিপ চালায়, কত চলেছে। আর একটা বাটন আছে। এই দুটো পেইন কিলার এদিকে ওদিকে লাগিয়েছে। আর একটা আমার হাতে ধরিয়েছে। ইফ ইউ আর নট bearable, you know, হুম, it's too much pain and it's too much unbearable. You cannot প্রেস দ্য বাটন। press the button. আমি তো এমনি টিপছি এইভাবে। কি করব? আমি নিজেই নিজেকে আ স্ট্রং বানাই। তারপরও আমি অত স্ট্রং হতে পারিনি। কিন্তু ভগবান আছেন। ব্যাস ভগবানের কাছেই প্রার্থনা করি তাড়াতাড়ি এই পেইন থেকে যেন আমায় বের করে। আর এতে কামব্যাক করা ১ম এ পুরো এটা বেঁধে দিয়েছিল। আ আ আ কভার, ইউ নো? এখনো দেখো আওয়াজ হচ্ছে। ইটস সাউন্ডিং। তো এভাবেই আমি তো পুরো জীবন কাটিয়ে
এটাকে বেন্ড করা, এই পুরো রেন্ড, পুরো পুরো ফোল্ড করে ওই রেন্ডটা না আমি পারিনি, সহজ নয়। আই উড লাইক টু সে থ্যাংক ইউ টু OGQ ফর লাভ অ্যান্ড সাপোর্ট। দেখুন, এটাই বড় কথা। এত বড় ইনজুরি থেকে রিকভার করে আপনি ফেরেন এবং আবার রিংয়ে পৌঁছে যান। এখন লোকে এই প্রশ্নটা করে যে মেরি কমের মধ্যে এমন কি আছে, কোন চাকির আটা খায়? সত্যি এটাই যে আহ, যখন আমি ইনজিওর্ড হয়েছিলাম, আর বক্সিং স্পেশালি মানুষের জানা নেই হয়তো কি সিচুয়েশন আসে, কি ঘটে গেছে আমার লাইফে, কি হয়েছে, কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, রিং এর বাইরে চলে গেছে, হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে মেরি কম, এমন কিছু একটা হবে। কিন্তু বক্সিং ফ্রেটার্নিটির তো জানা আছে না, ফেডারেশন আছে, কেউ আমার খবর রাখে না। বলুন, আই ওয়াজ শকড। না প্রেস এসেছে, না সেক্রেটারি, না কোচেরা। আই ওয়াজ শকড। একটু খোঁজ খবর নাও, কেউ নয়। আরে, আমি এত বছর ধরে আমার যে এতটা কন্ট্রিবিউশন, তার বদলে কিছুই পেলাম না। খোঁজ খবর, জিজ্ঞাসা করা, কার্টেসি কার্টেসি, পরিস্থিতি জানার জন্য। ফিল সো ব্যাড। আমি খুব অবাক হয়েছি। চলো, ঈশ্বর ওদের শাস্তি দেবেন। সাজা দেওয়া ভগবানের হাতে, না দিলেও ওনারই হাতে। আমি তো আমার দিক থেকে মাফ করে দিলাম, ব্যাস। আমি এই কথাটা শুনেছি যে আপনি ফুচকা খেতে খুব ভালোবাসেন। ধরে ফেলেছে স্যার। কে কে ফুচকা খেতে ভালোবাসে এখানে? হাত তুলুন দেখি। এই তো, সবাই দেখুন, সবাই ভালোবাসে। কিন্তু তা বলে একবারে 50টা ফুচকা? ও মাই গুডনেস! হে ভগবান! অবশ্যই। শুরুতে তো আমি জানতামই না ফুচকাটা কি জিনিস। ফুচকা কিরম ধরনের খাবার। যখন আমাদের মেয়েরা আছে না, আমরা ফ্রেন্ডস আছি, ওরা আমাকে নিয়ে গিয়েছিল। চলো কিছু খেয়ে আসি, স্ন্যাক্স খাওয়ার জন্য বাইরে যাই, চলো। নিয়ে গেছে ওই পুরনো নেহেরু স্টেডিয়াম, লোধি রোড, সেই একটা ক্রস করলে লোধি রোড আছে না? ওখানে, ওখানে মজা করে ফুচকা খেয়েছি। ওই যে হাতে আ তো ডুবিয়ে এখ এখন মনে করলে আবার কি আনহাইজেনিক টাইপের ছিল, তাই না? The area also, and now there are a lot of changes. কিন্তু ওখানে ফুচকা ভালো পাওয়া যেত। আ স্যার, আমরা তো আ কি হয়, ভালো নাকি ভালো না সে তো আমার জানা নেই। একবার কি হয়েছে, আমরা ট্যুরে যাচ্ছি। সিলেকশন হয়ে গেছে, এটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর ওয়েট কন্ট্রোল নিজের এভরিডে শোনাতে থাকে। নিজের ওয়েট কন্ট্রোল করে রাখো। ওখানে গিয়ে বেশি পাল্টায় না যেন। ওটা একদমই বাঞ্ছনীয় নয়। তো খাবার খাইনি, ফাস্ট। গোলগাপ্পা তো 50। আরে, সেই সময় ৳১ একটা, বলুন? 50 তো কিছুই না। এইভাবে তো খেয়েছি, কিছুই হয়নি। সত্যিতে এত, মানে আসলে আমার শুরুতে এত ভালো লেগেছিল, এখনো ভালো লাগে, কিন্তু অত আর খেতে পারি না এখন। আগে, এখন ২-৩ টে খেয়ে নিলেই যথেষ্ট। সেই সময় এত খেয়েছি, কি অবস্থা! যত দেবে সব খেয়ে নেব। কিন্তু ওয়েটের চক্করে ওই ৫০ টাই ঠিক আছে। তার থেকে বেশি আর ওহ মাই গড! আর খালি আমি নই, আমার পার্টনার ওই জেনি, মিজোরামের। দুজনেই ফুচকা খেয়েই চলেছি। ফুচকা হয়ে গেল, পানিপুরি হয়ে গেল, ব্যাস
খাবার দাবার খেও না, খেলে খাও নয়তো খালি পেটে থাকো, কিন্তু ফুচকা ছাড়া নেই। আপনি খুব ভালো গান গান, তো প্লিজ আপনার ফেভারিট কোনো গান শোনান না। रंगने वाले बरी हो जाओ, बरियों के रानी क्या होगा मेरी प्रेम कहानी, मेरे सवालों का जवाब दो, दो ना, हाँ दो ना। তো এখন আরো একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকে আদালতে মেরি কমের ওপর সওয়াল জবাবের আরো এক পর্ব। দেখুন, ওনার অভিযোগ তো এটা ছিল যে আপনি ওকে ইলেকশনে দাঁড় করাতে চেয়েছিলেন। ও এত বড় একটা মিথ্যেবাদী না, আচ্ছা, অ্যালিগেশন। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। আপকে আদালতে আজ আমরা প্রশ্ন করছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেরি কমকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হচ্ছেন রীতিমতো স্বার্থপর। মেরি, আপকে আদালতে আমি এখন আপনাকে সেই চোখের জলের কথা জিজ্ঞেস করতে চাই যা আপনি লুকিয়ে রেখেছেন। আপনি সফল হওয়ার পর, আপনি বড় হওয়ার পর আপনার হাজবেন্ডকে আপনি ডিচ করলেন? আমি করিনি, ও করেছে, চিট করেছে, ডিচ করেছে। লাস্ট 2 বছর ধরে আমি গোপন কিন্তু রেখেছিলাম। উনি বলেছেন যে নিজের সাকসেসফুল ক্যারিয়ার ছেড়ে কিসের সাকসেসফুল ক্যারিয়ার? কোনো সাকসেসফুল ক্যারিয়ার ছিলই না। গলি গলিতে ফুটবল খেলতো, আপনারাও খেলতেন তাই না? খেলেছেন? আপনি সুনীল ছেত্রী হয়ে গেছেন? আপনি বাইচুং ভুটিয়া হয়ে গেছেন? সত্যি কথা বললে বিয়ে করে আমার আর্নিং এ সব কিছু পেয়ে গেছে, 1 টাকাও রোজগার ছিল না। উনি তো এটা বলেছেন যে উনি ঘর আর বাচ্চা সামলাতে থাকেন, নিজের লাইফ স্যাক্রিফাইস করতে থাকেন, আর কিচ্ছু আপনি না, মেডেলের পর কিচ্ছু না মেডেল এসব। জিততে থাকেন। কিসে স্যাক্রিফাইস করেছেন? আমার মা আসেন, কাজের মেয়েরা ছিল, আমি রেখেছি সাহায্য করার জন্য। শুধু সকাল সন্ধে শুয়ে থাকে, কাজই নেই কিছু, হোম মিনিস্টারও। এটা কেমন পুরুষ? স্ত্রীর রোজগার খেয়ে বসে থাকতে পারে, ও এমনই একটা লোক। খুব দুঃখ হয়। এত টাকা কামিয়ে সব কিছু দিয়েছি, সব আমার বিলিভ, ট্রাস্ট, ফেথ। আর পরে কিনা আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে আপনি যা কামিয়েছেন উনি হ্যাঁ। আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকা খালি করে দিয়েছেন। খালি করেছে। কত বছর ধরে আমি আমার অ্যাকাউন্ট চেকও করিনি। আরে স্বামী যখন, তো ভালোর জন্যই করে থাকবে। ইলেকশন, এমএলএ মণিপুরের, এমএলএ ইলেকশন ফাইট করার ইচ্ছে। দেখুন, ওনার অভিযোগ তো এটা ছিল যে আপনি ওকে ইলেকশনে দাঁড় করাতে চেয়েছিলেন। কত বড় মিথ্যেবাদী একটা হুম। অ্যালিগেশন। আমি পলিটিক্স, আমি সবথেকে বেশি আমার লাইফে না পলিটিক্স, আমার পলিটিক্স পছন্দ নয়। কিন্তু আপনি ওকে নিয়ে গেছিলেন বিজেপির লিডারদের আমি কাছে নিয়ে যাইনি, টিকিট না পাওয়ানোর জন্য। না আমি যাইনি। ও ফোর্স করেছিল আমাকে। ও ফোর্স করেছিল যে লিডারের সঙ্গে, অমিত শাহের সঙ্গে, অমিত শাহ স্যারের সঙ্গে না, ওদের কাছে নিয়ে চলো, টিকিট চাও, আমার স্বামীর জন্য একটা বিজেপির টিকিট দিয়ে দিন। আরেকজন মিনিস্টার আছে, আর কিরণ রিজিজু স্যারের কাছে, অমিত শাহ স্যারের কাছে গেছি, আর কোথায় কোথায় নিয়ে গেছি না, আমাকে নিয়ে গেছে। সবাই
সবাই মুখের ওপর বলেছে, মেরি যদি তুমি দাঁড়াও তাহলে টিকিট দেব। আচ্ছা, এটা অমিত শাহ আর অন্যান্য নেতারা বলেছিলেন যে মেরি কম লড়লে টিকিট দিয়ে হ্যাঁ, দেবেন। হ্যাঁ। অমিত শাহ স্যার বলেননি। একজন মিনিস্টার আছেন ভূপেন্দ্র যাদব। হ্যাঁ, বোধহয় উনি হুম। আমার সামনে বলেন, ওর সামনেই বলেন, "আপনার স্বামীর জন্য তো আমার এখন আ আমার মনে হয় না টিকিট দিতে পারবো।" আ তো টিকিট তো পাননি, তবু উনি ইলেকশনে দাঁড়ান। ভোটে দাঁড়িয়েছে। তো এটা ওর ইন্টারেস্ট ছিল, তাই ও ভোটে দাঁড়িয়েছে। আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। আমাকে আমার উপর এমনও অ্যালিগেশন ও দিয়েছে যে আমি হলাম গ্রিডি। তো ফের যখন আপনার আর হাজবেন্ড সেই সময় ইলেকশনে দাঁড়ায়, তখন না, কি প্রবলেম ছিল? ৫-৬ কোটি আমি অ্যাকাউন্টে দিয়েছি সাপোর্ট করার জন্য। আমাদের কাছে টাকা নেই, টাকা খরচা করো না। এটা আমার রোজগারের টাকা। I was trying to control him and I don't want to give that much money also. কিন্তু আমি কি করব? আমি এমন স্বামী পেয়েছি, চলো একবার কি করবে না করবে সে তো অন্য কথা। এই ভেবে আমিও আ চোখ বন্ধ করে ওকে সাপোর্ট করেছিলাম। কিন্তু কি হলো? এত টাকা ওড়ালো, জিতল না। যার কনস্টিটুয়েন্সির মানুষের সঙ্গে মেলামেশা নেই, খালি খাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এরম টাইপের লোক। পেগ নেবে তো? পেগ নিয়ে মদ খেয়ে তারপর একটু মুখ খুলবে সে। অল্প হাসতে না, হাসতে পারে না। আমার নামে কত ধার নিয়েছে নানান গ্রুপ থেকে, এদিক থেকে নিয়েছে, অন্য গ্রুপের থেকে নিয়েছে, ওদিক থেকে। আরে বাপরে! এসব যখন আমি ১ম এ শুনি না, আমার শিভারিং হচ্ছিল। কি চলছে এসব? হোয়াটস গোইং অন? কি হয়ে গেল? ভগবান! আমি তো এই মানুষের সঙ্গে থাকতে পারব না। থাকা সম্ভব নয়। থাকতে পারব না। সারা জীবন স্যাক্রিফাইস করে দিয়েছি। আমি বাচ্চাদের ছেড়ে ওদের বড় হয়ে ওঠাটাও দেখতে পারিনি। আমার মায়া মমতা দূরে ঠেলে দিয়েছি। শুধু রোজগার করার চক্করে সারা জীবন এইসবের জন্য আমি স্যাক্রিফাইস করেছি। আর এত কিছু করার পর যদি এমন করে, তো ওর সঙ্গে থেকে জীবনে আমার কি করে সুখ আসবে? কি করে আমি ভালো থাকবো ওর সাথে? আপনি এটা কবে জানতে পারেন? ২০ বছর অবধি কিছুই টের পাননি কিচ্ছু আপনি? জানতে পারিনি। তখন আমি জানতে পারি যখন আমার ইনজুরি হয়। ভগবান হয়তো এটা মানে জানানোর জন্যই ইনজুরি করিয়েছিল। অথবা নজর লেগেছিল। আমি এত কিছু জানি না। কিন্তু ভালোর জন্যই হয়েছিল। আমার সেটাই মনে হয়। আপনি বলছেন যে অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছিল আর আপনি টেরও পাননি? হ্যাঁ, একদিন তো হঠাৎ উনি আর মানে আর্লি মর্নিং ভোরে উঠেছে। তো আমি আরে ১২ টার সময় যে রোজ ওঠে, আজ তো কি বাবারে! কি আশ্চর্য ঘটে গেছে। আমি ভাবছি কি এমন ঘটে গেল? সকাল একদম গায়েব হয়ে গেছে। কোথায় গেল রে বাবা? আমিও আমিও তাড়াতাড়ি আমার আ সিকিউরিটির কাছে খোঁজ নিই। সিকিউরিটিকে আমি প্রশ্ন করি, "আ স্যার কোথায় গেছে?" আচ্ছা। তো স্যার তো আ অংশুমানের সঙ্গে আমার একজন পিএসও, তার সঙ্গে ও কোথায় একটা বেরিয়ে গেছে। কি করতে গেছে? ওরা ওরা জানে না। বলছে, "আমরা জানি না।" তো আমি তখনই আ আমি ফোন করি। ফোন সুইচ অফ করে রেখেছে। আচ্ছা, সুইচ অফ কখনো করে না। আর সেদিন সুইচ অফ করে রেখেছে ও ফোনটা। আমি আবার করি। আ তখনও সুইচ অফ আসছে। আমি তখন আমার পিএসওকে ফোন করি। "এখন আপনারা কোথায়?" প্রশ্ন করি স্যারের সঙ্গে। "কোথায় আছেন?" "ব্যাংকে।" আমার মাথায় আসে, ভাবি ম্যানেজারকে ফোন করি। "কি জন্য ব্যাংকে গেছে?" তখন আমি ম্যানেজারকে ফোন করি আর উনি আমায় জানান, "স্যার এসেছেন, ১০,০০,০০০ তুলেছেন।" ঠিক আছে, আমি রেখে দিই। সব ক্লিয়ার হয়েছে। ও কত উইথড্র করছে সব ক্লিয়ার হয়ে যায়। আর পরে আ উইথড্র করার পরে যখন ও বাইরে এসেছে বোধহয়, আমার পিএসও বোধহয় বলে দেয়, "ম্যাডামের ফোন এসেছিল। আপনার ফোন পাইনি" ইত্যাদি বলে থাকবে। তো ও সঙ্গে আমায় ফোন করে।
আর বলে আমরা ব্যাংকে আছি, আমার অ্যাকাউন্ট, পুরনো অ্যাকাউন্ট, সেটা ক্লোজ করতে এসেছি। আর সেটা ক্লোজ করে যা ব্যালেন্স আছে অল্প, ওই অ্যাকাউন্টে যা আছে অল্প, ওটা নিয়ে বাড়ি ফিরছি। এটা বলে। আ আ বলেছিল, ফোন করে আমাকে এটাই বলল। আমি বুঝতে পারি যে ও মিথ্যে কথা বলছে। অ্যাকাউন্ট এদিকে ম্যানেজার ১০ লাখ উইথড্র করেছে বলছে, আর ও বলছে যে অ্যাকাউন্ট ক্লোজ করতে কত টাকা এসেছে। তুলেছিলেন বলেছিলেন আপনাকে? ফিরে এসে আ আ বা বাড়িতে এসে আর 30,000 ১০ ৩ লাখ তুলেছেন আর আপনাকে ৩০,০০০ বলেছেন। আচ্ছা। হ্যাঁ, এটা তাও কি এক পুরনো অ্যাকাউন্ট থেকে। পুরনো অ্যাকাউন্টে যা কিছু ওর ছিল বন্ধ করেছে আর যা ব্যালেন্স ছিল 30,000 এই নাও পুরনো অ্যাকাউন্টের, এটা ইউজ করো। আচ্ছা, একবার নয়, আবার একবার সেম রিপিটেডলি করে, তো আমি স্থির করি। এখন থেকে তো যাই হয়ে যখন যাক। আপনি একবার জানতে পারেন আর ব্যাংক ম্যানেজারের থেকে খবর পান, তখন হ্যাঁ। খোঁজ খবর শুরু করেন আর আপনি এটা বুঝতে হ্যাঁ। পারেন যে আপনার ঠিক। অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হচ্ছে। হ্যাঁ, একবার নয় শুধু, আমি হাতে নাতে ধরে ফেলি। যখন হাতে নাতে ধরে ফেলেন হ্যাঁ। তখন জানতে পারেন যে আগেও আপনার হ্যাঁ। অ্যাকাউন্ট থেকে টাকা এইভাবেই সরানো হয়েছে, আপনাকে না বলে কই। হ্যাঁ, এটা আগেও নিয়ে থাকবে, কিন্তু আমি যখন ইনজুরির পরে আমি ২ বার ধরে ফেলি। যদি সেটা আপনি ইনজিওর না হতেন, বাড়িতে না থাকতেন, জানতাম। উনি আর্লি মর্নিং ব্যাংকে না যেতেন, ফোন অফ না করতেন, আপনি ম্যানেজারকে ফোন না আমার কিছু করতেন, তাহলে তো কিচ্ছু কখনোই জানতে পারতাম পারতেন না। কখনো আমি কখনো এরম ভাবিইনি যে এরম একটা কিছু হতে পারে। কিন্তু না, আমার এত কষ্ট হয়েছিল। আমি একটা মেয়ে, আর বাচ্চারাও দেখুন, আপনারা শুনে থাকবেন, বাচ্চারাও ওর কাছে আছে। সবাই আমার কাছে আছে। হ্যাঁ, এটাও উনি বলেছেন। দুটো কথা হ্যাঁ, উনি বলেছেন। এক তো উনি রাইট? বলেছেন আমার জানা আছে না? কি অ্যালিগেশন দিয়েছে স্যার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাচ্চাদের সবই নাকি ও A to Z এক্সপেন্ডিচার নাকি ও বহন করেছে। এমন স্টেটমেন্ট দিয়েছে ও। এমন অ্যালিগেশন, মিথ্যে, উল্টো পাল্টা মিথ্যে বলছে। বাচ্চারা সব আমার কাছে, আর ওদের সব এক্সপেন্ডিচার, স্কুল, বেসিক থেকে বড় পর্যন্ত, স্কুল ফিজ, অ্যানাদার লেভেল পর্যন্ত আমি সবকিছু করেছি। একা, একা। আই এম ডুইং অ্যালোন। কেউ আমার পরিবার নেই, মা-বাবা পাশে নেই, বন্ধু-বান্ধব, রিলেটিভ আমার কেউ পাশে নেই। Since I'm married and I'm doing alone for my children. Thank you. আপনি বলছেন যে বাচ্চাদের চয়েস দেওয়া হয় যে ওরা ফাদারের সঙ্গে থাকবে না মাদারের সঙ্গে থাকবে, কিন্তু হ্যাঁ। ডাইভোর্সের পর বাচ্চারা নিজের সিদ্ধান্ত নেয় যে ওরা আপনার সঙ্গে থাকবে। ঠিক। বাচ্চারা নিজেরাই আমাকে প্রমিস করেছে, আমরা তো ওর সঙ্গে থাকতে চাই না। মা, তোমার সঙ্গে থাকবো আমরা। দেখুন, আপনার যিনি এক্স হাজব্যান্ড উনি তো দাবি করেছেন যে উনি আপনাকে পুরো সাপোর্ট করেছেন, আপনাকে পুরো স্বাধীনতা দিয়েছেন, যা কিছু করতে চাও করো। স্বাধীনতা দিয়েছে ইন দ্য সেন্স, এটা ভুল নয়। আমাকে এমন খারাপ আর বাজে এইসব অ্যালিগেশন লাগানোর জন্য আমাকে স্বাধীনতা দেয়নি। আমি তো এটা প্রুভ করে দিয়েছি। উনি তো ভুল আপনার নাম কথা। নিয়েছেন। আপনার যে বিজনেস পার্টনার আছেন হিতেশ চৌধুরী, ও তার তো সঙ্গে পরে, ও আপনার তো চলে অ্যাফেয়ার ছিল। গেছে, ও তো চলে গেছে। কোথায় চলে গেল? ও তো আমি আগেই ডিভোর্স করে দিয়েছি। যখন আমার ডিভোর্স হওয়ার পরে এটা হয়েছে। এই অ্যালিগেশন নতুন করেছে। সেই টাইমে যে ও ২ বছর না, স্যার সত্যি বলবো ২ বছর আমরা দুজন চুপচাপ ছিলাম। ডিভোর্স হয়ে গেছে। আরামে নিজের মতো বাঁচো। আমার শখ লাগে। নর্থ ইস্টে তো খ্রিশ্চান, এই being a Christian, I believe Jesus. Okay? That religion I belong to, they have trolled me like crazy. না জেনে না বুঝে ওরা সোশ্যাল মিডিয়ায় ওর স্টেটমেন্টে তো ও সিম্প্যাথি চাইছে। আপনি এটা বলছেন যে ওই চার্চ তারাও নাকি আপনার কথা শোনেননি, ওয়ান সাইডেড কথা শুনে আপনার এক্স হাজব্যান্ডকে সাপোর্ট করেছে, আপনাকে সাপোর্ট করেন। যে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে,
ও কুম্ভ মেলাতে গেছে, আর এই 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 শিরডি গেছে, আর এই মুসলিমদের ওই মসজিদে গেছে, এ তো আমার পিয়ারের জন্য আমি করেছি। তো ওরা এর উল্টো ব্যাখ্যা, যেমন আপনি খ্রিশ্চান, তাহলে টেম্পলে যাওয়ার কি প্রয়োজন, কি কাজ আছে, এরকম সব নেগেটিভ কমেন্ট, যা দেখুন, আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। তো মানে আমি তো ইন্ডিয়ান, আমি সব টেম্পল, সব রিলিজিয়নকে রেসপেক্ট করতে চাই। আর আমাদের তো এটাই একটা একটা সেলিব্রিটিদের কে না, আমাদের অমিতাভ স্যার ধরুন, আমাদের প্রাইম মিনিস্টার এখন ক্রিসমাস মানিয়েছেন, আর আমাদের প্রাইম মিনিস্টার তো হিন্দু, প্রধানমন্ত্রী তো হিন্দু ধর্মে বিশ্বাস করেন, আমাদের তো কালচারই হলো এটা যে সব লোক সব ধর্মকে ধর্মের রেসপেক্ট করে, সেলিব্রেট করে। সেলিব্রেট করে। এটাই হলো ওদের যে মাইন্ডসেট। খ্রিশ্চানদের হিন্দুদের টেম্পলে যাওয়া উচিত নয়, আর আ আ আ হিন্দুদের খ্রিশ্চানদের টেম্পলে, সরি, চার্চে যাওয়া উচিত নয়। এমন হুম। কোথায় লেখা আছে? কোন বুকে লেখা আছে আমায় দেখান। তো মেরি, আমার আপনার সাথে সব কথা শুনে এখানে যে পাবলিকরা বসে আছে আপনাকে সাপোর্ট করছে, ওরা বলছে যে আমরা আপনার পাশে রয়েছি, হ্যাঁ, আর আপনার দুঃখ, আপনার আমার কষ্ট। আমার অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে, আমি ফ্যান ফলোয়ার্সদের এটাই বলতে চাই, আমার পাশে থাকুন আর নাই বা থাকুন, ঠিক আর ভুল একদিন না একদিন তো প্রকাশ পেয়েই যাবে। ঠিক আছে? আমি চাই না যে আমার সঙ্গে থাকুন। ওকে? আমি একজন মানুষ। I am a fighter. I will fight. আমি কখনো বলিনি আমার পাশে থাকো সবাই, আপনাদের ইমোশনাল করে কখনো কিছু করছি না। সত্যি বলতে এসেছি আজ। মেরি কম, আজ আপনি আপনার দুঃখের কথা সব দর্শকদের সামনে বলেছেন, সব খুলে বলেছেন। তো আপনার পুরো স্টোরিটা যদি দেখা যায় তো আপনার সাথে বারবার ইনজাস্টিস হয়েছে। বারবার একদম ইনজাস্টিস, কিন্তু কোনো ব্যাপার নয় স্যার। আমার আপনাকে ভয় ছিল সবথেকে বেশি, না হলে আমি কাউকে ভয় পাই না। এই হলো মেরি কম। আমি ফাইট করব। আপনি সবসময় বলেন না যে যখন আপসেট লাগে, দুঃখ হয়, তখন আপনি গান গান। তাহলে আজ নিজের জন্য কোন গানটা আপনি গাইবেন? कल क्या पता इन्हें के लिए आंखें तरस जाएंगी, जाने कब गुम हुआ, कहाँ खोया, एक आंसू छुपा के रखा था, तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। थैंक यू। সিরিয়াসলি আপনারা ভালোবাসা, সম্মান যা দিলেন না, আমি জীবনে কখনো ভুলব না। যখন যখন আমি থাকি না থাকি, আমি না থাকলেও ওপর থেকেও আপনাদের স্যালিউট করব, করতে থাকব। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড মেজর জেনারেল অরবিন্দ ভাটিয়ার রায়দান। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা দেখলাম উইল পাওয়ার কাকে বলে, সাহস কাকে বলে, পরিস্থিতির সঙ্গে লড়াই করে কোনো মানুষ চ্যাম্পিয়ন কিভাবে হয়, আর সবচেয়ে বড় ব্যাপার আমরা দেখলাম এক বক্সার এত ভালো গান কি করে করেন। এখন সময় আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড মেজর জেনারেল অরবিন্দ ভাটিয়া রায়দানের। মেরি কম, আপনি ভারতের একজন ফাইটার আর গায়িকা মেয়ে হচ্ছেন, যার ব্যাকগ্রাউন্ড খুবই রকম হাম্বল, একটি খুবই আন্ডারডেভেলপড স্টেট থেকে নিয়ে এসেছেন।
কিন্তু তা হ্যাঁ। সত্ত্বেও আপনি ভারতের একটি অমূল্য রত্ন হয়ে দেখিয়েছেন। হুম। ইনি 2012-তে অক্টোবর মাসে অলিম্পিক্সে থ্যাংক ইউ। ভারতকে অনেক, অনেক তার ধন্যবাদ প্রথম আপনাকে। উইমেন্স বক্সিং হ্যাঁ। ক্যাটাগরিতে মেডেল পাইয়েছেন। আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে, আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আজকের যে ভারতের মেয়ে বক্সাররা, এই যেমন নিখাত জারিন বা লাভলিনা, পূজা রানীও আছেন, মীনাক্ষী আছেন, এরা সবাই আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে, তাও আবার একটি এমন ইন্টারন্যাশনাল কন্ট্যাক্ট স্পোর্টসে যেটা খুবই অ্যাগ্রেসিভ, এরা নাম কামিয়েছেন। শুধু দেশের জন্যই নয়, নিজেদের জন্যও এ সম্ভব হয়েছে শুধু আপনার জন্যই। আজকে ভারতে যে বক্সিং এর লেভেল রয়েছে সেটি শুধু আপনার জন্যই সম্ভব হয়েছে, আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে। থ্যাংক ইউ। যদি ভারতের মেয়েদের মধ্যে 10টি বিখ্যাত মেয়েদের মধ্যে যদি নাম নিতে হয়, তাহলে আমি আপনাকে আপনার স্ট্রাগলের জন্য, সাংঘাতিক উইল পাওয়ারের জন্য, আপনার ডেডিকেশনের জন্য আর আপনার একাগ্রতার জন্য আর আপনার এই চরম সাফল্যের জন্য আমি প্রথম 3 জনের মধ্যে, প্রথম 3 মেয়ের মধ্যে আপনার নাম রাখবো আমি। থ্যাংক ইউ। আমি দেখেছি যে এই প্রোগ্রাম 32 বছর ধরে চলছে, ঠিক আছে, কিন্তু রজত শর্মা বাবুরও প্রশ্নের মধ্যে যে তীক্ষ্ণতা ছিল, সেই তীক্ষ্ণতা আজ কম ছিল, তার জায়গায় ভালোবাসা আর শ্রদ্ধা আপনার জন্য অনেক বেশি ছিল। থ্যাংক ইউ স্যার। এই আদালত মেরিকম আপনাকে এই আদেশ দিচ্ছে যে আপনি নিজের দুষ্টুমি, নিজের স্বতঃস্ফূর্ততা এই দুই বজায় রাখবেন, আর ঠিক এইভাবেই ভারতের আগামী প্রজন্মকেও একটি রোল মডেল হয়ে দারুণ দৃষ্টান্ত দেবেন, অবশ্যই। ইন্সপিরেশন অবশ্যই দেবেন। স্যার। নিশ্চয়ই, নিশ্চয়ই। অবশেষে এই আদালত আপনাকে যাবতীয় অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। Thank you, Doctor. এই আশা নিয়ে আর এই বিশ্বাস নিয়ে যে মেরি কম ঠিক এইভাবেই আগামী জেনারেশনকে ইন্সপায়ার করতে থাকবেন, আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার। Thank you.